উদ্দেশ্যে ক্লাস শুরু করার আগে এখানে কিছু কথা আছে। কথাগুলো তোমরা আশা করি সবাই অলরেডি পড়ে ফেলছো এবং তোমরা অনেক ভালো করে বুঝছো। আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদ ইমতিয়াজ শীতল আছি তোমাদের সাথে। চ্যাট বক্সে বলতে পারো, তাহলেই তোমরা হইতেছে বুঝবা। ওকে, এক সেকেন্ড। তো এখানে আমি তোমাকে একটা কোশ্চেন করি। ধরো এই যে এফ এস, এই যে আমার স্থিতি ঘর্ষণ বল, এটার সর্বোচ্চ মান ম্যাক্সিমাম মান হইতেছে 100 নিউটন। ধরো এটা হচ্ছে আমাদের কি সীমান্তিক ঘর্ষণ বল। তা আমি তোমাকে এখন কোশ্চেন করি, তুমি এখন বলো, যদি আমি এই দিক বরাবর 10 নিউটন বল দেই, আমাকে বলো তো এই দিক বরাবর ঘর্ষণ বলটা কত হবে? চ্যাট বক্সে সবাই একটু জানায় দাও আমাকে, যারা বুঝো না ওই জিনিসটা। কি মনে হয় তোমাদের? যারা বুঝো না ওটা বলো। মান, জাস্ট মান, মাইনাস টাইনাস দিও না, জাস্ট মান বলো। অনেকে আমাদের দেখলাম বেশিরভাগই সঠিক উত্তর দিচ্ছে, তার মধ্যে 2-3 জন দিচ্ছে হচ্ছে 90 নিউটন। খেয়াল করো, খেয়াল করো ব্যাপারটা, এখানে এটার অ্যান্সার হবে 10 নিউটন। কেন? কারণ যদি এরকম হইতো এদিকে 10 আর ঘর্ষণের কারণে এখানে 90 হইতো অথবা 100 হইতো, যেটাই বলো না কেন, তোমার মাথায় যেটাই আসে না কেন, তাহলে তো বস্তু উল্টা দিকে চলা শুরু করে দিবে। ঘর্ষণের কারণে জীবনে শুনছো বস্তু চলে, তাই না? ঘর্ষণের কারণে জীবনে তুমি শুনছো যেটা বস্তু হইতেছে চলা শুরু করবে, তা না। এটা দিয়ে আমার হচ্ছে তাহলে কি হবে, তখন আমার ঘর্ষণ বলের মান কত হবে? 10 নিউটন, তাই না? এবার খেয়াল করো, এবার হইতেছে পরেরটা খেয়াল করো। এবার যদি আবার আছে, এবার হইতেছে আমি কি করলাম, আবার হইতেছে 20 নিউটন দিলাম। তাহলে এখন বলো তো বিপরীত দিকে ঘর্ষণ বল কত হবে? আমাকে চ্যাট বক্সে জানা দাও সবাই, চ্যাট বক্সে সবাই জানা দাও। 20 নিউটন, ভেরি গুড, 20 নিউটন। কিভাবে বুঝতে পারতেছো? আমরা যেটা, ও তোমার যেটা পড়াইতেছে সেটা হইতেছে কি পড়াইতেছে, সেটা পড়াইতেছে এভাবে যে আমার সর্বোচ্চ, সর্বোচ্চ যখন গতিশীলের উপক্রম করবে তখন হইতেছে 100 নিউটন। তাহলে তখন কি করবে, সর্বোচ্চ কত হইতে পারবে? 100 নিউটন, তাই না? ওকে, আটটা নিয়ে কথা বলতেছি জীবন, একটু আগে একটা শেষ করে নেই। তাহলে 100 নিউটন, এর থেকে যদি তুমি বেশি দাও, এর থেকে তুমি যদি বেশি দাও, মনে করো 110 দিলা, 110 দিলা, তাহলে কি হবে? যে এখন যেটা আঁকতেছি ভাই এদিকে 110, 110 দিলা, তখন কি হবে? তখন তো বস্তুটা স্থির থাকবে না। তখন আর বস্তুটা কি থাকবে না, স্থিরই থাকবে না, বস্তুটা কি করতে থাকবে, অত চলতে থাকবে। তার মানে হইতেছে যতক্ষণ পর্যন্ত স্থির থাকে ততক্ষণ পর্যন্ত আমার অবশ্যই এফ সমান সমান কি হতে হবে বলতো? এফ ফ্রিকশন। আশা করি এটা সবাই বুঝতে পারছো। যতক্ষণ পর্যন্ত স্থির থাকবে ততক্ষণ পর্যন্ত এফ সমান সমান হবে এফ ফ্রিকশন। এবার আশা করি সবাই বুঝছো কেন ভাইয়া লিখছে এফ ইজ ইকুয়ালস টু এফ ফ্রিকশন, তাই না? কারণ তখন ভাইয়া তোমাকে স্থিতি ঘর্ষণ পড়াইতেছে। ওকে, আচ্ছা, তো এইটুকু হইলো গেল। আচ্ছা, আরেকটা কোশ্চেন হতেছে, আমাদের সবাই কোশ্চেন করতেছিল, খুব কমন একটা কোশ্চেন। সেটা হতেছে ভাই আর জিনিসটা কি বুঝি নাই, আর জিনিসটা কি বুঝি নাই। তো আর হইতেছে সে তো খুব চমৎকার ভাবে বুঝাই দিছে। তারপর আমাদের একটা কনফিউশন যেটা আমি দেখলাম মেইনলি মানে কিউএনএ তে, সেটা হইতেছে যে ভাই আর কখন আর তো অলওয়েজ এমজি সমান হওয়া উচিত, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া, ইউনো, ক্রিয়া প্রতিক্রিয়া বলতে সবসময় কি হয়, সমান হয়। তাহলে হইতেছে এমজি যদি নিচের দিকে হয়, তাহলে হইতেছে আর আর এমজি কেন সমান না? আর আর এমজি, দাঁড়াও এটা একটু চেঞ্জ করি ভাইয়া। ঠিক আছে, আর আর এমজি কেন কখন সমান হবে না? খেয়াল করে দেখো, আর এমজির প্রতিক্রিয়া বল না। আমি যদি একটা জায়গায় দাঁড় করাই, দাঁড় হই, তাহলে কি হয় জানো? আমার শরীরে যে ইলেকট্রন গুলো আছে, সেই ইলেকট্রন গুলো এই তলের মধ্যে যে ইলেকট্রন গুলো আছে একজনের জন্য বিকর্ষণ করে। বিকর্ষণ বলটা হইতেছে আমাদের অভিলম্বিক কি বলতো প্রতিক্রিয়া। যেমন তুমি যখন একটা দেয়ালে হেলান দিবা, যেহেতু ভয়াবহ ভাবে ড্রয়িং স্কিল, তো এটা দেয়ালে মনে করো হেলান দিছো, তখন অভিলম্বী প্রতিক্রিয়া কি হবে? এই যে এই দিক বরাবর। যদি সে অভিলম্বী প্রতিক্রিয়া না দিত তাহলে তো তুমি দেয়ালের মধ্যে দিয়ে পড়ে যেতা, তাই না? এটা এমজির প্রতিক্রিয়া বল না, এটা হইতেছে এমজির প্রতিক্রিয়া বল না। তাই এমজি সবসময় কি হবে না, আর এর সমান হবে না। এটা একটা মিসকনসেপশন, এটা অনেকেই ক্ল্যারিফাই করে না। আমি তোমাদের ক্ল্যারিফাই করে দিলাম ক্লাসের মধ্যে। ওটা শীতলও বলছে, বাট হইতেছে ওই সময়ের অভাবে আর কি পুরোটা ডিটেলসে বলতে পারে নাই ও। আমি এখন যেহেতু ব্রেকের মধ্যে একটু সময় পাইলাম, তাই হইতেছে তোমাদের বলে দিলাম। আর কিন্তু এমজির প্রতিক্রিয়া বল না, এটাকে অভিলম্বী প্রতিক্রিয়া বল বলে, তাই না? বলছে শীতল যে অভিলম্বী প্রতিক্রিয়া, তল যে বলে কি করতেছে বলতো, বাধা দিতেছে। আশা করি যাদের কনফিউশন ছিল তারা ইজিলি বুঝতে পারছো। এরপরে আরেকটা কনফিউশন আমি দেখলাম হচ্ছে লিফটেরটা নিয়ে কনফিউশন। হ্যাঁ, মানে লিফটের ব্যাপারটা নিয়ে আমাদের একটু কনফিউশন আছে যে লিফটের আরটা কি বুঝায়।
আচ্ছা আমি তোমাকে লিফটের আরটা কেন উপরে, দুই ক্ষেত্রে কেন উপরে এই জিনিসটা কোশ্চেন। তো বস্তু যখন উপরে উঠতেছে এটা দেখলাম সবাই বুঝছে, কোনো সমস্যা নাই। যখন লিফট নিচে নামতেছে তখন অনেকে বলতেছে ভাই টি কেন উপরের দিকে হবে না। আমি তোমাকে একটা জিনিস বুঝাই। মনে করো এইটা তোমার বন্ধু, এই যে লিফটে আঁকলাম তোমার বন্ধু এমজি তোর নিচে, এখন তুমি ওরে বাঁচাইতে চাইতেছো, ওরে বাঁচাইতে চাইতেছো, তাহলে আমারে বলো তো লিফটটা ছিঁড়ে গেছে, অথবা লিফটটা এ তোর নিচে নামতেছে, অথবা জি তোর নিচে নামছে, ওরে বাঁচাইতে চাইতেছো, ওরে সেফলি ল্যান্ড করাতে চাইতেছো, তাহলে তোমার কোন দিকে ধাক্কা দেওয়া উচিত? কোন দিক বরাবর ধাক্কা দেওয়া উচিত বলো তো? কোন দিক বরাবর ধাক্কা দেওয়া উচিত? উপরের দিকে নাকি নিচের দিকে? উপরের দিকে, তাই না? তো তোমার লিফট নিচে গেলে হইতেছে, লিফট যখন নিচে যায় তখনও তো আমার ধাক্কা কোন দিকে হওয়া লাগবে? উপরের দিকে। যদি উপরের দিকে না হয় ব্যাপারটা কেমন হবে? লিফট নিচে নামতাছে, তুমি এমনি নিচে নামতাছো, আবার লিফট করছে কি তোমারে আরো নিচের দিকে যদি ধাক্কা দিত, নিচের দিকে যদি লিফট ধাক্কা দিত, তাহলে তো তুমি ড্রাগন বল দিতে দেখাইতো না, ড্রাগন বল দিতে দেখাইতো না যে মিড এয়ারে মারপিট করার সময় গোকু গিয়ে হইতেছে ভাজিটা হইতেছে উপরে কি করছে, কিক করছে, এই জন্য ভাজিটা হইতেছে পড়ে গেছে। যারা ড্রাগন বল দেখা তারা বুঝবা, আর নাহলে বাকিটা বুঝার দরকার নেই, মানে নর্মাল সেন্সে বুঝতেই হবে। তো এমজি আর টিকো দুইটা নিচের দিকে হলে তো তুমি এত নিচে পড়ে ছাতু হয়ে যাবে। লিফট কি কখনো ছাতু আনতে চায়? না না, লিফট তো তোমার বাঁচাতে চায়। তাহলে লিফটের বল সবসময় কোন দিকে হবে? উপরের দিকে। লিফটের বল সবসময় উপর দিকে, আর ওজন কোন দিকে হবে? নিচের দিকে, তাই না? ওকে। ওকে, সো এইটুকু আশা করি সবাই বুঝছো যে লিফট যদি নিচে যায় অথবা উপরে উঠে, দুই ক্ষেত্রে লিফটের বল থাকে উপরের দিকে। হ্যাঁ। ওকে, ঠিক আছে। আশা করি হইতেছে অনেকের কনফিউশন দূর হয়ে গেছে। আমি যা যা কোশ্চেন দেখলাম তাদের হইতেছে এই এই তিনটেই কোশ্চেন ছিল, আর তেমন কোনো কোশ্চেন ছিল না। তার বাকি সবারই মোটামুটি হইতেছে যা দেখলাম সবই দেখলাম বুঝে গেছে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আমাকে আর হইতেছে, ওকে আমাদের মানে ব্রেক টাইমও শেষ। শীতল, হ্যালো শীতল। হ্যালো। হ্যাঁ, ব্রেক টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা তুমি তাহলে শুরু করে দাও, আমাদের তো আচ্ছা, আসলে টপিক অনেক বাকি, আর সময় আমরা না নিলাম। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে। ধন্যবাদ শীতল। হ্যাঁ, আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যেতেছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা আনত ত্বরণ নিয়ে একটু আলোচনা করব। কিরকম আলোচনা? তো চলো দেখি। আমরা কয়টা কেস দেখেছিলাম? আমরা অলরেডি হচ্ছে 3টি কেস দেখেছিলাম। আমরা এবার 4 নম্বর কেস নিয়ে আলোচনা করি। কিরকম? এই আনত তল, আমাদের একটি তল আছে যে হচ্ছে কিরকম, যে হচ্ছে আমাদের আলফা কোণে আনত। ঠিক আছে, ঠিক আছে, আলফা কোণে আনত, এবং এই এম ভরের বস্তুর উপর এফ বল প্রয়োগ করলাম, এবং বস্তু কি করলো? বস্তু এ ত্বরণে গতিশীল হলো, এ ত্বরণে গতিশীল হলো। তো এরকম যদি একটা ব্যাপার হয় তাহলে আমাদের কেসগুলো কিরকম হবে, ক্যালকুলেশনটা কিরকম হবে আমরা চলো দেখি। তো খেয়াল করে দেখো, আমি এখানে এই জিনিসটা আমরা একটু আস্তে আস্তে অ্যাপ্রোচ করি, কারণ জিনিসটা একটু কমপ্লেক্স মনে হতে পারে অনেকের কাছে। তো এই কোণটা হচ্ছে আমাদের আলফা ছিল। তো আমরা এখানে কত বল প্রয়োগ করেছিলাম? আমরা এখানে হচ্ছে এফ বল প্রয়োগ করেছিলাম। তো আমি এই যেখানে এফ লিখলাম। আচ্ছা, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হচ্ছে, খেয়াল করে দেখো, তুমি আসলে এই এফ বল প্রয়োগ করে বস্তুকে গতিশীল করতে চাও কোন দিকে? উপরের দিকে। বস্তুকে গতিশীল করতে চাও উপরের দিকে। তো আমাকে এখন বলো তো ভাইয়া, ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ঘর্ষণ বল কাজ করবে তুমি যেদিকে গতিশীল করেছিলা, করতে চাও, তার বিপরীত দিকে। এদিকে হচ্ছে তার মানে আমাদের কি, ঘর্ষণ বল কাজ করবে তুমি যেদিকে গতিশীল করেছো বস্তুকে তার বিপরীত দিকে, অর্থাৎ এই এই বরাবর হচ্ছে ঘর্ষণ বল কাজ করবে। আচ্ছা, ঠিক আছে, তো আমি এবার চলো চলে যাই। এখন হচ্ছে আমরা যেটা করব, যে খেয়াল করে দেখো, আমি মার্ক করতে শুধু রেড কালার ইউজ করতেছি যেহেতু স্লাইডে দেওয়া ছিল। তার মানে আমাদের হচ্ছে এখানে ঘর্ষণ বলটা হচ্ছে যে এই দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে। ঘর্ষণ বল হচ্ছে আমাদের এই দিকে কাজ করবে। আচ্ছা, করলো, সমস্যা নাই। এখন এই ঘর্ষণ বলকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? এফ এস না, আমরা এই ঘর্ষণ বলকে এফ
কে দিয়ে প্রকাশ করব, গতীয় ঘর্ষণ বল ইউজ করব, কারণ বস্তু গতিশীল হচ্ছে। এবার আমরা কি করব, mg কে দুটো উপাংশে ভাঙবো। mg কে হচ্ছে আমরা এখন দুটো উপাংশে ভাঙবো। এই বস্তুর ওজন কাজ করছে কোন দিকে, এই যে এদিকে কাজ করছে। বস্তুর ওজন কাজ করছে যে mg কাজ করছে কোন দিকে, খাড়া নিচের দিকে। তো এবার কি করবো, আমরা mg কে দুটি উপাংশে ভেঙে ফেলবো। তো তার একটি উপাংশ কোন দিকে হবে, একটি উপাংশ যাবে হচ্ছে এই বরাবর যাবে একটি উপাংশ, যদি একটু আঁকি, এদিকে থাকবে একটি উপাংশ, আরেকটি উপাংশ যাবে হচ্ছে এই যে এদিকে। তো তোমরা আমাকে একটু চ্যাট বক্সে জানা দাও, সবাই জানো এটা খুবই সহজ একটা জিনিস, যে এই কোণ যদি আলফা হয় এই কোণ কত হবে। তো চ্যাট বক্স আমাকে জানায় দাও, এই কোণ যদি আলফা হয় এই কোণটা কত হয়। সবাই একটু চ্যাট বক্স আমাকে জানায় দাও। এই কোণটা আলফা হবে, সবাই দেখি বলতেছো, মানে চ্যাট বক্সে বন্যা হয়ে গেছে আর কি। এই কোণ আলফা হলে এই কোণ আলফা হবে। তো তার মানে আমাদের বুঝতেই পারতেছো, এই উপাংশটা যদি আমাদের এম জি কজ আলফা হয়, এই উপাংশটা হবে হচ্ছে আমাদের এম জি সাইন আলফা। ঠিক আছে, যদি একটু ঠিক করে লিখি, এখানে লিখি এম জি সাইন আলফা। আচ্ছা, এবার আসি অভিলম্ব প্রতিক্রিয়া বল। তো আমরা বলেছিলাম অভিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করে কোন দিকে, এই যে তল দেখতে পাচ্ছি, এই তলের উপর কি লম্ব বরাবর কাজ করবে। তো আমাদের এই অভিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে হচ্ছে এই তল যে দেখতে পাচ্ছি, এই তলের উপর কি হবে, লম্ব বরাবর কাজ করবে এইদিকে। ঠিক আছে, আচ্ছা, এখন তোমরা একটু চ্যাট বক্স আমাকে জানাই দিবা যে বস্তু কি উপরে নিচে নড়াচড়া করতেছে, মানে উপরে নিচে কি উঠানামা করতেছে, এই যে এভাবে লাফ দিয়ে উপরে চলে যাচ্ছে বা লাফ দিয়ে নিচে নেমে যাচ্ছে, এরকম কি হচ্ছে নাকি হচ্ছে না, এরকম হচ্ছে না। তার মানে আমি আসলে সরাসরি লিখতে পারি এ আর আর এম জি, এম জি কজ আলফা কি দুইটা সমান, আমি লিখে ফেলতে পারি আর আর এম জি কজ আলফা কি সমান। আচ্ছা, এবার তুমি আমাকে চ্যাট বক্সে জানায় দাও বস্তুকে গতিশীল হতে সাহায্য করছে কে, গতিশীল হতে হেল্প করছে কে, কোন বলটা হেল্প করতেছে, এম জি সাইন আলফা, এফ কে না এফ, এই তিনজনের মধ্যে কে হেল্প করছে। গতিশীল হতে হেল্প করছে আমাদের, আমাদের কে হেল্প করছে, এফ হেল্প করছে। ঠিক আছে, সবাই দিকে ঠিক আনসার দিয়েছ। আর এফ কে বাধা দিচ্ছে কে, এফ এর বিপরীত দিকে যারা আছে তারা এফ কে বাধা দিচ্ছে। তো গতিকে বাধা দিচ্ছে কে, এটা একটু আমাকে চ্যাট বক্স এখন জানা দাও তো, গতিকে বাধা দিচ্ছে কারা কারা, সবাই একটু আমাকে চ্যাট বক্সে জানায় দাও গতিকে বাধা দিচ্ছে কে কে। অনেকে অর্ধেক বলেছ, আমাকে আসলে গতিকে বাধা দিচ্ছে হচ্ছে এই এম জি সাইন আলফা বাধা দিচ্ছে, কারণ সে এফ এর বিপরীত দিকে কাজ করছে। আরেকজন বাধা দিচ্ছে কে, এফ কেও বাধা দিচ্ছে, দুজন সম্মিলিত ভাবে বাধা দিচ্ছে। আমার আমার গতিকে বাধা দিচ্ছে কে কে, এফ কে আর এম জি সাইন আলফা। ঠিক আছে, তো এখন যেটা হবে যে এখন এই বস্তুর উপর কার্যকর বল কত হবে, সবাই একটু চ্যাট বক্সে জানা দাও তো। গতিশীল করতে চাচ্ছে এফ বল, গতিকে বাধা দিচ্ছে এই যে এই বল, তো কার্যকর বল কত হবে, সবাই একটু চ্যাট বক্স আমাকে জানা দাও। যে পারভেজ হচ্ছে আমাদের শুরুতে ঠিক আনসার দিয়েছিল, যে সবার আগে ঠিক আনসার দিয়েছে অনন্যা, অনন্যা ইকুয়েশনটাই লিখে দিয়েছে, অনন্যাকে কংগ্রাচুলেশন। আকরামের আনসারটা একটু ভুল হয়েছে, সাদিয়ার আনসারটা ভুল হয়েছে, কিন্তু সানজিদা তারপর হচ্ছে এরপর যারা দিচ্ছে তারা সবাই ঠিক আনসার দিচ্ছে। ঠিক আছে, তো আমাকে আসলে এফ থেকে তুমি যদি যারা বাধা দিচ্ছে তাদেরকে বাদ দিয়ে দাও, তাহলে তুমি আসলে কি পাবা, কার্যকর বল পেয়ে যাবা। তো আমরা এখানে কার্যকর বল এফ মাইনাস এফ কে মাইনাস এম জি সাইন আলফা ইকুয়ালস লিখতে পারি কি এম এ। আশা করি আমরা এই ইকুয়েশনটা বুঝতে পেরেছি।
আর কে যেন প্রশ্ন করলো, আমি নামটা পড়তে মনে নাই, যে এই কোণ আলফা হলে এ কোণ আলফা হয় কেমনে। এটা হচ্ছে ত্রিকোণমিতির কনসেপ্ট। আমি একটু দেখাই দিই হালকা করে, যেহেতু প্রশ্ন করেছো, বাকিরা বিরক্ত হয়েও না আর কি, ও প্রশ্ন করছে আর কি, দেখাই দিই আর কি। এ কোণটা হচ্ছে আমাদের 90, বুঝতেই পারছো। এ কোণটা যদি আমাদের আলফা হয়, এ কোণটা হবে কত, 90 মাইনাস আলফা হবে। আমি হালকা করে একটু দেখাই দিচ্ছি। আবার খেয়াল করে দেখো, এই পুরো কোণটা হচ্ছে 90, তো অবশ্যই এই যে ছোট যে কোণটা দেখতে পাচ্ছি, এটা অবশ্যই আলফা হবে, কারণ 90 মাইনাস আলফা, আলফা যোগ করলে আমাদের 90 থাকছে। ঠিক আছে, ছোট করে একটু দেখাই দিলাম। তো এই আর কি। ওকে, এবার চলো আমরা একটি অঙ্কে চলে যাই। তো এবার হচ্ছে এই এফ কে সমান সমান আবার কি লেখা যায়, এই একটু লিখে ফেলি। এফ কে সমান সমান লেখা যাবে মিউ কে আর, লেখা যাবে গতি ও ঘর্ষণের জন্য। তো আর এর জায়গায় কি লেখা যাবে, এম জি কস আলফা। তো তুমি এবার কি করবা, এখানে হচ্ছে এফ কে এর মানটা হচ্ছে বসিয়ে দিবা, মিউ কে এম জি কস আলফা প্লাস এম জি সাইন আলফা প্লাস এম এ। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফর্মুলাটা আর কি। ঠিক আছে, এবার এই ফর্মুলা ইউজ করে চলো আমরা একটি ম্যাথ করে ফেলি। এই ম্যাথ আর আগের ম্যাথ হচ্ছে সেম, না না সরি, এই ম্যাথ না, এই ম্যাথটা হচ্ছে, হ্যাঁ এই ম্যাথ আর আগের ম্যাথ হচ্ছে সেম। তো এবার এই যে এই ম্যাথে আসি। তো আমাদের এখানে দেখি কি বলেছে। একটি আনত তল আছে আনুভূমিকের সাথে, আলফা কোণ আনত তল আছে। এখানে একটি বস্তু আছে, কত কোণে আনত, আমাদের এই বস্তু হচ্ছে আর তল হচ্ছে 30 ডিগ্রি কোণে আনত। এই তলের উপর কত কেজি ভরের বস্তু আছে, 2.6 কেজি ভরের একটি বস্তু আছে। এবার কি করলাম, এই যে এখানে যে বস্তু দেখতে পাচ্ছি, সেই বস্তুকে আমি কি করছি, 19 নিউটন মানের একটি ত্বরের সমান্তরাল ঊর্ধ্বমুখী বল, অনেক কিছু বলে ফেলছে একটা লাইন দিয়ে। বলের মান হচ্ছে কত, বলের মান হচ্ছে 19 নিউটন মানের একটি বল কোন দিকে কাজ করছে, তলের সমান্তরালে। যে তল আছে সে তলের সমান্তরালে কাজ করছে, কোন দিকে, ঊর্ধ্বমুখী বল, অর্থাৎ উপরের দিকে কাজ করছে। ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে যদি সুষম বেগে গতিশীল রাখে, কেমনে গতিশীল রাখতেছে, সুষম বেগে গতিশীল রাখছে। তার মানে আমাকে বলো তো ত্বরণের মানটা কত হবে এখানে, সুষম বেগে যদি গতিশীল থাকে ত্বরণের মান কত হবে, সবাই একটু চ্যাট বক্সে জানা দাও তো। 0 হবে, ত্বরণের মান হচ্ছে আমাদের এখানে 0। তাহলে ব্লক এবং তলের মধ্যকার ইউকে কত, বা গতীয় ঘর্ষণ বল গুণাঙ্ক কত, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক কত। তো বুঝতেই পারছো, আমরা হচ্ছে এখানে একটা ইকুয়েশন দেখেছিলাম, এফ সমান সমান কি ছিল, এই যে ইকুয়েশনটা আমরা এই যে লিখছি, মিউ কে এম জি কজ আলফা এম জি সাইন আলফা এম এ, মিউ কে এম জি কজ আলফা এম জি সাইন আলফা আর হচ্ছে কি এম এ। তো এম জানো, আলফা জানো, এ জানো, এফ জানো। এখান থেকে তুমি আসলে এই মিউ কে এর মান হচ্ছে কি করতে পারবা, এখান থেকে মিউ কে এর মান হচ্ছে তুমি বের করতে পারবা। খুবই সহজ একটি ম্যাথ, তুমি চাইলে প্রুফ করে নিয়ে আসতে পারো অথবা সরাসরি এই সূত্র মনে রাখতে পারো। ঠিক আছে, এবার হচ্ছে আমরা রকেটে চলে যাব। তো রকেটের কনসেপ্টটা এরকম। আচ্ছা, আমি কি ভুল করছি কোথাও, আমি মেবি মনে হয় ভুল করি নাই, সূত্র মেবি আমি ভুল করি নাই। আমি কি মাইনাস দিছি কোথাও, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভুল হয়েছে, যে এখানে এখানে প্লাস হবে, হ্যাঁ প্লাস হবে। আচ্ছা, এবার চলো আমরা রকেটের সূত্র মনে রাখার উপায় নাই আসলে, এই সূত্র এত বড় সূত্র মনে রাখা প্যারা হয়ে যাবে। তো তুমি যদি মুখস্থ বিদ্যায় হচ্ছে চ্যাম্পিয়ন হও, তাহলে তুমি সূত্র মনে রাখতে পারবা আর কি। আমি বেসিক্যালি পারতাম না, তো আমি হচ্ছে প্রুফ করে আসতাম। ঠিক আছে, তো কে বলছে জানো ভাই সূত্র মনে রাখার উপায় কি, তোর জন্য আর কি, যে আসাদুজ্জামান বলছে আর কি।
আচ্ছা যাই হোক, এবার আসি রকেটের অঙ্কে আসি। কিরকম রকেটের অঙ্ক কিরকম, যে এই হচ্ছে মনে করে একটি রকেট হচ্ছে উপরের দিকে যাচ্ছে, তো রকেটের ধাক্কা মানে রকেটের উপর প্রযুক্ত ধাক্কা বল সমান সমান লেখা যায় কি ভি আর ডিএম বাই ডিটি, এরকম লেখা যায়। তো এফটা কি, এফটা হচ্ছে আমি যে সূত্রগুলোকে আমি বলেছিলাম বক্স করে দিব, বক্স করে দিই এখানে। এ হচ্ছে একটি মানে সূত্র, তো যেখানে এফ কি, এফ হচ্ছে রকেটের উপর প্রযুক্ত ধাক্কা, ভিআর কি, ভিআর ভিআর হচ্ছে জ্বালানির বেগ, জ্বালানি জ্বালানি বা যে গ্যাস আমরা ইউজ করতেছি সেই গ্যাসের বেগ। আর এটা কি, এটা হচ্ছে আমাদের জ্বালানি নির্গমনের হার। ওকে, এবার আমরা চলো পরের অংশে চলে যাই। আরেকটি সূত্র আছে এফ মাইনাস এম জি, এটা নর্মালি ইউজ করে, জি এর মান ধ্রুবক ধরে ইউজ করে, এটা আসলে ভালো কোনো ওয়ে না, তাও আমি বলতেছি। এইটা আসলে কি মিন করে, এটা আসলে মিন করে হচ্ছে রকেটের উপর প্রযুক্ত ধাক্কা থেকে তুমি যদি রকেটের ওজন বাদ দাও কোন একটা মোমেন্টের, তাহলে ওই মোমেন্টের রকেটের উপর প্রযুক্ত লব্ধি ধাক্কা বের করতে পারবা। এটা আসলে কি মিন করে, লব্ধি ধাক্কা, মানে প্রযুক্ত ধাক্কা থেকে ওজন বাদ দিলা, তাহলে তুমি লব্ধি ধাক্কা পাচ্ছ। এম কি, এম হচ্ছে জ্বালানি সহ রকেটের ভর, জ্বালানি 5 কেজি, রকেট 10 কেজি, তো জ্বালানি সহ রকেটের ভর হবে 15 কেজি, এরকম জ্বালানি সহ রকেটের ভর। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আরেকটি সূত্র আমরা এখান থেকে পেয়ে গেলাম, এই যে। এবার চলো আমরা হচ্ছে অঙ্কে চলে যাই। এখানে হচ্ছে এত কেজি জ্বালানি সহ রকেটের ভর দিয়ে দিয়েছে এত, তো জ্বালানি রকেট থেকে জ্বালানি কত কত হারে পড়তেছে, 200 মিটার পার কেজি পার সেকেন্ড হারে পড়ছে। তো আমাদের আসলে ডিএম বাই ডিটি দেওয়া আছে কত, 200 কেজি পার সেকেন্ড হারে পড়ে যাচ্ছে, এবং গ্যাস কত বেগে বের হচ্ছে, 2000 মিটার পার সেকেন্ড বেগে গ্যাস বের হচ্ছে। বের করতে বলেছে প্রযুক্ত ধাক্কা কত, মানে শুধু এফ বের করতে বলেছে। তো এখান থেকে এফ এর মানটা তুমি সুন্দর মতো বের করতে পারবে। ওকে, খুবই সহজ একটি অঙ্ক। মাহফুজ, এটা তোমার জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? এটা তোমার জন্য হোমওয়ার্ক, আমি অনেকগুলো দেখিয়ে দিয়েছি, তুমি কয়েকটা হোমওয়ার্ক করবা, হোমওয়ার্ক করে আমাকে মেইল করো, ঠিক আছে? এটা তুমি নিজে করবা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, রকেটে কি পরিমাণ জ্বালানি থাকে এটা কেমনে বলবো, এটা তো মুখস্থ হয়ে গেল, গুগল করতে হবে। মুখস্থ নাই আমার, রকেটে কয় কেজি জ্বালানি নিয়ে রকেট আকাশ উড়ে আমার জানা নেই এই মুহূর্তে। আচ্ছা, আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ ভাই, যাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই, আচ্ছা। এবার হচ্ছে আমরা আহ, জড়তা ভ্রামক নিয়ে একটু আলোচনা করব। জড়তা ভ্রামক সূত্র কি, আই সমান সমান এম আর স্কোয়ার। ওকে, এবার চলো দেখি দেখি কি করা যায়। তো এখন এখানে যেটা হয়েছে,
আমরা বিভিন্ন ধরনের বস্তুর জন্য জড়তার ভ্রামককে অনেকগুলো সূত্র স্লাইডে দিয়ে রেখেছি, এটা একটু মনে পড়ে নিবা, নিজেরা একটু পড়ে নিবা। এবার চলো আমরা একটি উপপাদ্য শিখি। উপপাদ্য হচ্ছে আমাদের এখানে ভাইয়া ওই কথা একটু বেঁধে আসতেছে ভাইয়া। লম্ব অক্ষ উপপাদ্য শিখবো, শীতল ভাই, আর এখানে হচ্ছে আমাদের শীতল ভাই, হ্যালো হ্যালো তো এখন হ্যালো শীতল, এখানে যেটা হচ্ছে আমাদের হ্যালো শীতল, এই হ্যালো বস্তু শীতল, হচ্ছে শীতল ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো। আমি ওকে ফোন দিতেছি, 1 সেকেন্ড। সাউন্ড প্রবলেম হচ্ছে, তো আমি ওকে ফোন দিতেছি। বস্তু যদি আমাদের এক্স ওয়াই থাকে, শীতল ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ভাইয়া আপনার আচ্ছা, আমি তো সাউন্ড ভাই ক্লিয়ার না ভাইয়া। ওকে ভাই আবার জয়েন করতেছে, সবাই একটু ওয়েট করো। অঙ্কুর ভাই আপনি চাইলে কথা বলতে পারেন ওদের সাথে, কিছু প্রশ্ন থাকলে। অঙ্কুর ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো। একটু আমরা একটু ওয়েট করি। ওর মনে হইতেছে ইন্টারনেট সংযোগে একটু সমস্যা হইছে। 1 সেকেন্ড হইতেছে, আমরা একটু ওয়েট করি। জি ভাইয়া, আপনি তাহলে একটু কথা বলেন ওদের সাথে, কোনো প্রশ্ন থাকলে। হ্যাঁ, হ্যাঁ, আমরা কিছু কোয়েশ্চেন তোমাদের কাছ জি থেকে ভাইয়া। নিয়ে থাকি। ততক্ষণে ও চলে আসবে। আচ্ছা, আমরা কিসে জানি ছিলাম? আমাদের এখন কমন কিছু কোয়েশ্চেন ছিল। আমাকে একজন কোয়েশ্চেন করেছে, একটা কমন কোয়েশ্চেন আমি দেখলাম। সেটা হইতেছে যে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে, "ভাইয়া ওই R টা কেন হইছে? R কেন হইছে? R?" এই যে এখানে হইতেছে R কেন? ওই যে ওখানে হইতেছে আলফা যদি হয়, আলফা যদি হয়, ঠিক আছে? হ্যালো শীতল, তুমি কি চলে আসছো? হ্যাঁ হ্যাঁ আমি চলে আসছি। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা ওকে, আচ্ছা তো আমরা এখানে দেখি যে আমরা হচ্ছে এখন এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই এক্স। হ্যাঁ শীতল, ভাইয়া একটু ভাই এটা শান্ত শুরু বললে হয়। থেকেই বলেন আবার ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে যেটা হয়েছে আমাদের তিনটা অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তো এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি হয় শীতল একটা আই এক্স, ইন্টারাপ্ট করি, হ্যাঁ হ্যাঁ একটা ইন্টারাপ্ট করি। তুমি একটু ফুল হ্যাঁ হ্যাঁ স্ক্রিন করে ফেলো ওই অপশনে গিয়ে, তাহলে সুবিধা হবে তোমার। আচ্ছা। ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি আই ওয়াই হয়, দুটা যোগ করলে আমি পাবো হচ্ছে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক পাবো, ঠিক আছে? আচ্ছা তো এখন আমরা হচ্ছে এবার সমান্তরাল অক্ষ উপপাদ্যে চলে যাই। সমান্তরাল অক্ষ উপপাদ্য কিরকম, যে আমাদের এখানে দুইটা অক্ষ আছে, পাশাপাশি দুটি অক্ষ আছে। তো এই অক্ষটা হচ্ছে আমাদের ভর কেন্দ্রগামী অক্ষ, এই অক্ষটা হচ্ছে আমাদের ভর কেন্দ্রগামী অক্ষ। আরেকটি অক্ষ আছে, তো আচ্ছা এই ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে আইজি। আমাদের আরেকটি অক্ষ আছে, এটা হচ্ছে আমাদের আই অক্ষ, মানে আরেকটি অক্ষ। তো এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো আই সমান সমান লিখতে পারি কি, আইজি প্লাস এম, এবং অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এইচ স্কোয়ার, যেখানে অক্ষদ্বয়কে অবশ্যই সমান্তরাল হতে হবে। এবং লম্ব অক্ষ উপপাদ্য আমি আরেকবার একটু বলে দেই, আমাদের বস্তু এক্স ওয়াই তলে
আছে, তাই এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টি কি হবে, জেড অক্ষের সমান হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আইজে কি, আইজি হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আচ্ছা, ওকে, এবার চলো আমরা একটু ম্যাথে যাই। হচ্ছে ম্যাথে চলে যাই। আমরা ম্যাথে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস একটু শিখি। ম্যাথে করার আগে আমরা হচ্ছে আরেকটি জিনিস একটু শিখে ফেলি। কি কি শিখবো? তো চলো দেখি যে আমাদের কাছে একটি বিন্দু আছে পি, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড, এই হচ্ছে আমাদের বিন্দু। এখন যেটা করতে হবে এই এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব আমরা বের করব। এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব কত? এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব, এক্স বাদে বাকিগুলাকে স্কয়ার করে যোগ করে দিব, এটা ভেক্টরে ছিল আমাদের। ঠিক আছে, এক্স বাদে। তো ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব কত হবে? তোমরা একটু চ্যাট বক্সে জানাই দাও তো, ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব কত হবে? সবাই একটু চ্যাট বক্সে জানাই দাও আমাকে, ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব কত হবে? তো চ্যাট বক্সে জানাই দাও সবাই। আচ্ছা, এই যে আমি আসলে নামগুলো পড়তে পারতেছি না, আমার কেন যেন চ্যাট বক্স জুম হয়ে গেছে। আচ্ছা, সবাই আনসার দিচ্ছ, মানে ওয়াই বাদে বাকিগুলো স্কয়ার করে যোগ করবো, এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার। সানজিদা মনে হয় নাম, ও ঠিক আনসার দিয়েছে, অনেকেই ঠিক আনসার দিচ্ছে। তো জেড অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব কত হবে? জেড অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব হবে হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, সবাই পারি। এবার চলো আমরা বইয়েটা আসে একটি ম্যাথ করে ফেলি। এই ম্যাথ হচ্ছে আমি যখন পরীক্ষা দিয়েছি তখনই আসছিল আর কি, 14-15-তে। তো চলো দেখি, আমাদের কাছে এখানে তিনটি বস্তু আছে, 4 একক, 5 একক, 6 একক, তিনটি বস্তু আছে এবং বস্তুগুলোর স্থানাঙ্ক দেয়া আছে 0,-1। 5 একক ভরের বস্তুর স্থানাঙ্ক হচ্ছে 3,-2,3। 6 একক ভরের বস্তুর স্থানাঙ্ক হচ্ছে কত? 2,1,4। এটা হ্যাঁ, কে জানি বলছে যে নামটা আমি পড়তে পারতেছি না, তবে আমি বলবো হ্যাঁ, বলছে যে এক্সাম হলে এই ম্যাথ কি পাচ্ছিলাম কিনা। হ্যাঁ ভাই, এটা আমি পাচ্ছিলাম আসলে। আচ্ছা, এবার দেখি জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলছে তিনটা বস্তুরই, যে আলাদা আলাদা ভাবে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলেছে। ওকে ফাইন, তো চলো আমরা করি, আস্তে আস্তে করি। এবং আরো একটা জিনিস বের করতে বলেছে, চক্রগতির ব্যাসার্ধ বের করতে বলেছে সাথে সাথে। আমরা বের করে ফেলবো, সমস্যা নেই, খুবই সহজ। তো জড়তার ভ্রামকের সূত্র কি? বেসিক সূত্র কি? সূত্র হচ্ছে আমাদের আই সমান সমান এম আর স্কোয়ার, আই সমান সমান এম আর স্কোয়ার। তো এখন যেটা হবে যে খেয়াল করে দেখো যে 4 একক ভরের বস্তু, আমরা তো জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলেছে। তো 4 একক ভরের বস্তুর যেটা হবে যে 4 একক ভরের বস্তুর জেড অক্ষ হতে কত দূরে আছে? 4 একক ভরের বস্তু জেড অক্ষ হতে কত দূরে আছে? সবাই একটু চ্যাট বক্সে জানায় দাও। আমরা এবার কাজের জিনিস চ্যাট বক্সে দেখি। 4 একক ভরের বস্তু জেড অক্ষ হতে কত দূরত্বে আছে? সবাই একটু চ্যাট বক্সে আমাকে জানায় দাও কত দূরে আছে। আচ্ছা, 4 একক ভরের বস্তু জেড অক্ষ হতে আছে হচ্ছে আমাদের √4 স্কয়ার প্লাস 0 স্কয়ার দূরত্বে আছে। ঠিক আছে, সূত্র কি? আই সমান সমান এম আর এর সাপেক্ষে জড়তার ভ্রামক তুমি বের করতে পারবা। হিসাব করে দেখো, আনসারটা আসে হচ্ছে 64। ওই যে ওই যে হিসাবটা এরকম ছিল না, জেড অক্ষ হতে কোনো বিন্দু দূরত্ব কি নিতাম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিতাম। এই যে আমি লিখে রেখেছি, এই যে নিচে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিতাম।
এবার আই সমান সমান কি ছিল, এম কে স্কোয়ার। চক্রগতি ব্যাসার্ধ হচ্ছে কে, তো এখান থেকে তুমি এম জানো, কে বের করতে পারবা। এবার আসি পরের অংশে আসি। 5 একক ভরের বস্তুর জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? আই সমান সমান এম আর স্কোয়ার। তো আর এর মানটা কত হবে এখন? জেড অক্ষ হতে এই 5 একক ভরের বস্তু দূরত্ব কত? 3 স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে -2 স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি ভ্যালু বের করি দেখবা 65 আসে। সিমিলারলি এরকম যে আই সমান সমান এম কে স্কোয়ার, এম কত 5 কে স্কোয়ার, কে এর মান বের করতে পারবা। সিমিলারলি হচ্ছে আমাদের 6 একক ভরের জন্য জড়তার ভ্রামকের সূত্র হবে হচ্ছে 6 রুটের ভেতর দূরত্ব, এখানে কত আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এখান থেকে তুমি আবারও আই জানো, কে বের করতে পারবা। আর এর মান হচ্ছে কি রকম, যে আর এর মানটা হচ্ছে এই যে এক্স স্কোয়ার, এক্স স্থানাঙ্ক প্লাস ওয়াই স্থানাঙ্ক নিবা, কারণ পি বিন্দু জেড অক্ষ হতে এত দূরত্ব থাকে। ঠিক আছে, যে আর সমান সমান আমাদের স্থানাঙ্ক নিতে হবে কিরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্থানাঙ্ক 4, ওয়াই স্থানাঙ্ক 0, এক্স এর জন্য 3, ওয়াই এর জন্য -2, এক্স এর জন্য 2, ওয়াই এর জন্য 1। ঠিক আছে, কারণ আমার জেড অক্ষের সাপেক্ষে দূরত্ব নিলাম কেন, কারণ জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমাদের বের করতে বলেছে, তাই আমাদের জেড অক্ষের সাপেক্ষে বিন্দু কত দূরত্বে আছে সেটা আমাদের লাগবে। ওকে, আচ্ছা ওকে, এবার হচ্ছে আমরা একটু সামনে আগাই। এবার হচ্ছে আমরা 0.5 কেজি ভরের একটি মিটার স্কেলের 20 সেন্টিমিটার চিহ্নিত দাগের লম্ব অক্ষের সাপেক্ষে মিটার স্কেলের জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে। ঠিক আছে, হ্যাঁ নাবিল ঠিক বলছো। ঠিক আছে, তো এবার দেখো আমরা হচ্ছে এখানে একটি মিটার স্কেল এঁকে ফেলি। এই হচ্ছে আমাদের মিটার স্কেল। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের 0 সেন্টিমিটার, এখানে হচ্ছে আমাদের 50 সেন্টিমিটার, আর এখানে হচ্ছে আমাদের স্কেলের দৈর্ঘ্য হচ্ছে কত, 1 মিটার বলছে, মিটার স্কেল মানে 1 মিটার আর কি, তার মানে 100 সেন্টিমিটার মানে হচ্ছে কত, 1 মিটার। এখন যেটা হয়েছে এই মিটার স্কেলের 20 সেন্টিমিটার চিহ্নিত দাগে, তো এইটুকু হচ্ছে 50, তো মাঝখানে হচ্ছে কত 25, তো এইটুকু হবে কত আসলে, এটা হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার। এখানে একটা চিহ্নিত দাগ আছে, এই চিহ্নিত দাগে আমাকে একটি কি আঁকতে হবে, লম্ব অক্ষ আঁকতে হবে। এই হচ্ছে আমি একটি লম্ব অক্ষ আঁকবো, এই যে দেখতে পাচ্ছি আশা করি। এই লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমাদের বের করতে হবে। তো এই যে একটি অক্ষ দেখতে পাচ্ছি, এই একটি অক্ষ দেখতে পাচ্ছি, এই অক্ষটা হচ্ছে আমাদের ভার কেন্দ্রগামী অক্ষ। দেখো একদম মাঝখান দিয়ে গিয়েছে, ভার কেন্দ্রগামী অক্ষ। মানে ভর একদম মাঝখানে ক্রিয়া করবে। তো আমাকে চ্যাট বক্সে জানায় দাও তো, এইটুকু হচ্ছে 20 সেন্টিমিটার। তো সবাই একটু চ্যাট বক্সে জানাও তো, দুই অক্ষের মধ্যবর্তী দূরত্ব কত হবে, সবাই একটু চ্যাট বক্সে আমাকে জানায় দাও। সবাই ঠিক আনসার দিচ্ছে শাহরুখ, তানজিরা, তমা, আহসানুল্লাহ, সবাই ঠিক আনসার দিচ্ছে। তো এইটুকু হচ্ছে কত, এইচ, এইচ এর মানটা কত হবে আসলে 30 সেন্টিমিটার, তো আমি লিখতাম হচ্ছে 0.3 মিটার। আচ্ছা,
এবার সূত্র কি? সূত্র হচ্ছে আই সমান সমান আইজি প্লাস এম এইচ স্কোয়ার। তো এইচ এর মান তো জানো, এম দেয়া আছে, এম কত? 0.5 কেজি। এবার হচ্ছে কি কি করব? এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, এই আইজি এর মানটা জানতে হবে। তো তোমাদের একটা চার্ট দেয়া আছে, ওই চার্ট দেখো যেখানে আইজি এর মানটা দাও, মানে কোন দ্বন্দ্বের ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে এম এল স্কোয়ার বাই 12। তো এই যে এখান থেকে আইজি পেলা, তো এই আইজি এর মান নিয়ে তুমি হচ্ছে এখানে বসাবা, এইচ এম এর মান নিয়ে হচ্ছে এখানে বসাবা, আর এইচ এর মান নিয়ে হচ্ছে এই যে এখানে বসাবা, তাহলে তুমি হচ্ছে আই এর মানটা পেয়ে যাবা। শেষ ম্যাথ এটাই। হ্যাঁ, এই ম্যাথ শেষ। ঠিক আছে, এই যে এই চার্টটা, ঠিক আছে। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা চলো যে কৌণিক ভরবেগ নিয়ে একটু আলোচনা করি, কৌণিক গতিশক্তি নিয়ে আলোচনা করি, টর্ক নিয়ে আলোচনা করি। কৌণিক ভরবেগ এর সমান সমান কি? আই আলফা। কৌণিক গতিশক্তি ই কে সমান সমান কি? হাফ আই ওমেগা স্কোয়ার। টর্ক ইকুয়ালস কি রাখা যাবে? আই আলফা। আর কৌণিক ভরবেগ সমান সমান হচ্ছে আই ওমেগা। ঠিক আছে, এই হচ্ছে সূত্র। এবার চলো আমরা এই সূত্রগুলো ইউজ করে কিছু ম্যাথ করি। তো কিছু ম্যাথ করার আগে আমি একটু আলাদা করে কিছু সূত্র লিখে রাখি, যেটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। কি কি লিখবো? রিং এর জড়তার ভ্রামকের সূত্র, এম আর স্কোয়ার। এগুলো কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? আগের ম্যাথায় এ কত, এ কি অর্থী বলেছে? আগের ম্যাথায় এ কত? আগের ম্যাথায় এ কোথায় পেলা? আগে তো কোনো এ লিখি নাই, ঠিক আছে? এ কই? এ তো নাই। আচ্ছা, তারপর হচ্ছে যে আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখি যে যেটা করব, রিং এর জড়তার ভ্রামক লিখলাম। এবার হচ্ছে আমরা সিলিন্ডারের জড়তার ভ্রামকের সূত্রটাই লিখতে হবে। সিলিন্ডারের জন্য আই সমান সমান হাফ এম আর স্কোয়ার। তারপর হচ্ছে আমাদের নিরেট গোলকের জন্য জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে আই সমান সমান 2/5 এম আর স্কোয়ার। ওকে, আচ্ছা, তো এবার হচ্ছে আমরা চলে যাব, এবার হচ্ছে আমরা চলে যাব ম্যাথে চলে যাব। এই হচ্ছে একটি বিখ্যাত ম্যাথ, রুয়েটে আসছিল। আমরা হচ্ছে এই রুয়েটের এই ম্যাথে চলে যাব। হ্যালো শীতল, ঠিক আছে, হ্যালো শীতল। শীতল ভাইয়া কথা বেঁধে যাচ্ছে। হ্যাঁ, রোবোটিক ভয়েস আমরা আচ্ছা শুনতে ঠিক আছে, দিচ্ছি। আমরা হচ্ছে এখন ঠিক আছে, এখন পারফেক্ট পারফেক্ট আসতেছে। আচ্ছা যাই হোক, ভাই আবার আসতেছে, সমস্যা নাই। নেটের যে কি সমস্যা করে মাঝে মাঝে, এটা বোঝা তো মুশকিল। একদিন তো আমার নেট, শীতল ভাই কি আছেন? ও আসতেছে আসতেছে, ও রিজয়েন জি ভাই দিতেছে আর আছে। কি, আচ্ছা ভাই, রিজয়েন কথা দিতেছে। বলেন তাহলে। আচ্ছা, তো এই তো আর কি, ওর ভয়েসটা কিন্তু মারাত্মক শোনাইছে। ওটা হচ্ছে তোমার কি বলবো, ওই যে রোবোটিক ভয়েস যে আছে ঠিক ওই রকম ভাবে শোনায়। ওকে, আচ্ছা,
তো তানজিলা বলছে যে তার কোশ্চেনে অ্যান্সার পাই নাই। তানজিলা কি কোশ্চেন করছিল? তানজিলা হইতেছে, আচ্ছা তানজিলার কোশ্চেন তো আমি এখন খুঁজে পাইতেছি না। মাঝখানে আমি একবার ডিসকানেক্ট হয়ে গেছিলাম, তখন হইতেছে আমার হইতেছে আবার কিউএনএ পুরো ক্লিয়ার হয়ে গেছে। তুমি মনে হয় আগে কোশ্চেন করছো, মাঝখান দিয়ে আমি যেগুলা ওগুলা মোটামুটি সবগুলা অ্যান্সার দিছি। ওকে ওকে, আমি বলছে যে ভয়েসটা ভালো লাগছে, রাইট। ওকে আচ্ছা, তো এর মাঝখান থেকে ও আসতে থাকলো। হাবিবা বলছে তার প্রশ্ন উত্তর। হাবিবা তুমি এখন একটু করে দাও, করে দিলে ভালো হবে। আচ্ছা, মাঝখান দিয়ে আমি কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের বলি, এই কথাগুলো হইতেছে খুবই দরকারি। সেটা হইতেছে আমি অনেকের মধ্যে খেয়াল করলাম যে তারা হইতেছে মেইন বুক করবে না কনসেপ্ট বুক করবে, এটা নিয়ে প্রচুর কোশ্চেন দেখলাম। হ্যাঁ, নাকি কোশ্চেন ব্যাংকটা করবে, অথবা করলে কোন বইটা নিয়ে হইতেছে করবে, তাই না? তো তাদের উদ্দেশ্যে হইতেছে আমি বলি জিনিসটা, এ, সেটা হইতেছে তুমি যদি তোমার বেসিকটা যদি তোমার ক্লিয়ার না থাকে, তাহলে তুমি ফার্স্টে তপন স্যারের বইটা পড়বা। তোমার যদি তুমি অনেকদিন আগে পড়ো, মাঝখান দিয়ে তোমার যদি বিশাল গ্যাপ হয়, তাহলে তুমি তপন স্যারের বইটা পড়বা। এরপরে তপন স্যারের বইটা পড়ার পরে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার হয়, তাহলে তুমি ইশাক স্যারের বইটা পড়তে পারো। এরপরে তুমি অবশ্যই এবং অবশ্যই কোশ্চেন ব্যাংক হইতেছে ফলো করবা, কোশ্চেন ব্যাংক করবা। কোশ্চেন ব্যাংকটা করার পরে তোমার যদি সময় থাকে, তাহলে তুমি কনসেপ্ট বুক পড়বা। তো তুমি যদি এই ধাপে অগ্রসর হও, মোটামুটি কনসেপ্ট বুক পড়লেই তুমি দেখবা যে তুমি মোটামুটি পুরো সিলেবাসটাই তোমার মোটামুটি কাভার হয়ে যাবে। কিন্তু আমরা অনেকে দেখি কোশ্চেন ব্যাংকটা অনেক পরে করি, সবার লাস্টে করি। না না না, প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা লেকচার শেষ শুনতে হওয়া পাওয়া মাত্র। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন একদম ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার শোনাইতেছে, ঠিক হ্যালো, আছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো শীতল। আমার কথা কি হ্যালো, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ শুনতে পাওয়া যাইতেছে তো। তুমি কি আমার কথা শুনতেছো না? আমি আমি শুনতেছি এখন। শুনতেছি, এখন শুনতে পাওয়া শুনতে পাওয়া যাচ্ছে? যাচ্ছে? হ্যাঁ শুনতে পাওয়া যাচ্ছে, বাট তুমি তো দুই জায়গা থেকে লগ ইন করছো, তোমার কথা ডাবল শোনা যাইতেছে। তুমি এক জায়গায় ইয়া করে দাও। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমি কি মাঝখানে মিউট গেছিলাম? মাঝখানে তুমি মিউট না, তোমার ভয়েস রোবোটিক ভয়েস হয়ে গেছিল আর কি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। তুমি এখন টার্মিনেটর হয়ে গেছিলা, তো তুমি আবার ব্যাক করো। ওকে, ওকে, ব্যাক টু হিউম্যান। আচ্ছা, তো যেটা বলছিলাম, সবাই একটু চ্যাট বক্সে জানায় দাও যে এই এই বি বিন্দুতে সম্পূর্ণ শক্তি কি ধরনের শক্তি। সবাই একটু চ্যাট বক্সে একটু জানায় দাও, কেউ কি জানাইছি দা? সম্পূর্ণ শক্তি আসলে কি হবে? গতিশক্তি হবে, সবাই বলতেছি, তাই না? তো এই গতিশক্তি কয় প্রকার গতিশক্তি? এখানে দুই প্রকার গতিশক্তি। একটি হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার, আরেকটা হচ্ছে কি, যেহেতু গড়িয়ে গড়িয়ে পড়ছে, এখানে ঘূর্ণন গতিশক্তিও থাকবে, হাফ আই ওমেগা স্কোয়ার। দুই ধরনের শক্তি কাজ করবে। তো করলো, ভালো কথা। এবার শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী আমি যেটা বলতে চাচ্ছি, আমি কোনো ম্যাথে এখনো ঢুকি নাই। এ বিন্দু হতে একটি বস্তু গড়ায় গড়ায় নিচে পড়ছে, তো এ বিন্দুতে সম্পূর্ণ শক্তি বিভব শক্তি, আর বি বিন্দুতে সম্পূর্ণ শক্তি গতিশক্তি। তো এই বি বিন্দুতে সম্পূর্ণ শক্তি গতিশক্তি, আর এ বিন্দুতে যদি সম্পূর্ণ শক্তি বিভব শক্তি হয়, শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী বলা যায় এ বিন্দুর মোট শক্তি বি বিন্দুর মোট শক্তি সমান হবে। অর্থাৎ এম জি এইচ ইকুয়ালস লেখা যাবে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। এটা সবার জন্য লেখা যাবে। এবার আমরা হচ্ছে অঙ্কে প্রবেশ করি। আমরা অঙ্কে প্রবেশ করি। তো চলো দেখি। আমি কি করলাম, তিনটা বস্তুর মধ্যে একজন হচ্ছে রিং। তো রিংকে হচ্ছে ফেলে দিলাম, উপর থেকে ফেলে দিলাম, এই যে এ বিন্দু হতে ফেলে দিলাম, সে বি বিন্দুতে এসে পৌঁছাবে। তো এবার রিং এর জন্য আমরা হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে এখন লিখবো। এম জি এইচ ইকুয়ালস কত আসবে? হাফ এম, যেহেতু রিং এর জন্য লিখছি তাই মানে এখানে কি দিব, হাফ এম ভি আর স্কোয়ার, রিং এর বেগ দিব, প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। তো রিং এর জড়তার ভ্রামক কত? রিং এর জড়তার ভ্রামক হচ্ছে, আমরা একটু আগে দেখেছিলাম, এম আর স্কোয়ার লিখতাম। তো এখান থেকে দেখো সবগুলা পাশ থেকে আসলে এম গুলা কাটাকাটি চলে যায়, থাকবে কি জি এইচ ভি আর স্কোয়ার বাই 2 হাফ ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। তো রিং এর বেগ
ভি সমান সমান কি ওমেগা শিখেছিলাম, তো রিং এর বেগ কত ভিআর, রিং এর বেগ হচ্ছে ভিআর। এবার কি করব, এটাকে স্কোয়ার করে দেই। আচ্ছা আচ্ছা, বাইরে হচ্ছে আমার অ্যাডভার্টাইজিং চলতেছে, তো অনেকে শুনে ফেলছো কিসের অ্যাডভার্টাইজিং। তো যাই হোক, আমরা শুরু করি, এখানে দেখি। একজন বলতেছিল যে তোমার হেফাজতে ইসলামের লোকজন ডাকতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে ভিআর স্কোয়ার বাই 2 থাকবে, এখানে হচ্ছে ওমেগা স্কোয়ার আর স্কোয়ারের জায়গায় কি আসবে, তো হাফ তো থাকছে এখানে, ওমেগা স্কোয়ার আর স্কোয়ারের জায়গায় আমি ভিআর স্কোয়ার লিখতে পারবো। তো এখান থেকে তোমরা যদি একটু ক্যালকুলেশন করো, তো রিং এর বেগ হচ্ছে কত, রুট জিএইচ, এরকম চলে আসবে। ওকে, এবার হচ্ছে আমরা তাহলে পরের অংশে চলে যাই। রিং তো গেল, এবার সিলিন্ডারের জন্য করব। সিলিন্ডারের জন্য সেম কাহিনী, আমাদের আগে সূত্রটা লিখি, এম জি এইচ হাফ এম ভি স্কোয়ার, একদম এ বিন্দুতে বিভব শক্তি, বি বিন্দুর গতি শক্তির সমষ্টি, এটা কি হবে, সমান হবে হাফ আই ওমেগা স্কোয়ার। তো সিলিন্ডারের জন্য আমরা কত শিখেছিলাম, সিলিন্ডারের জন্য আমরা শিখেছিলাম হাফ এম আর স্কোয়ার, জড়তা ভ্রমণ শিখেছিলাম হাফ এম আর স্কোয়ার। তো দেখতে পাচ্ছ দুই পাশ থেকে এম গুলা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি এখানে জিএইচ ভি স্কোয়ার বাই 2 প্লাস, এই যে 2 আর 2 গুণ করে কত হবে 1/4 ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। তো সিলিন্ডারের বেগ যদি ভিসি হয়, ভিসি সমান সমান কি লিখবো, ওমেগা আর। এবার হচ্ছে জিএইচ সমান সমান কি, এখানে সিলিন্ডারের বেগ যেহেতু আমি এখানে ছোট করে ভি সি লিখে দেই, সিলিন্ডার যেহেতু, ভিসি স্কোয়ার বাই 2 1/4 ভিসি স্কোয়ার। তো এখান থেকে ভিসি এর মান কত আসবে, হিসাব করে দেখো, ভিসি এর মানটা আসে হচ্ছে 1.15 মেবি আসে, রুট ওভার জিএইচ মেবি 1.5 আসে মেবি, কত আসে ভিসি এর মান কত আসে একটু বলো তো আমাকে, ক্যালকুলেশন করে একটু বলো সবাই, যে এই ভিসি এর মানটা কত আসে এখান থেকে, সবাই একটু ক্যালকুলেশন করে আমাকে চ্যাট বক্সে জানায় দাও। আমরা আসলে এনার্জি কনভার্সন ল দিয়ে করতেছি, তো আমাদের আসলে এই জন্য প্যারা হচ্ছে না আর কি খুব বেশি। তো তুমি একটু চ্যাট বক্সে জানায় দাও এখানে ভিসি এর মানটা কত আসে, কত রুট রুট জি আসে, এটা একটু আমাকে চ্যাট বক্সে সবাই একটু কষ্ট করে জানায় দাও। আমি যদি একটু দেখি, মেবি আসে হচ্ছে এখান থেকে রুট ওভার হচ্ছে 4/3 জিএইচ এরকম আসে মেবি। আচ্ছা, 1.41 আসে আর কি, ঠিক আছে। আচ্ছা, নাকি 1.33 যেটাই আসে আর কি, মানে ভিসি এত আসছে। এবার যদি আমরা হচ্ছে কার জন্য করি, নিরেট গোলকের জন্য করি, এমজিএইচ সমান সমান কি লিখতে পারবো, হাফ এম, গোলকের জন্য ভিএস লিখলাম, গোলকের রৈখিক বেগ ভিএস, হাফ আই ওমেগা স্কোয়ার, কত 2/5 এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। তো বুঝতেই পারতেছো এটা হচ্ছে কার জন্য, গোলকের জন্য করছি। তো জিএইচ সমান সমান এখানে থাকছে কি, এখানে হচ্ছে 1/5 থাকছে, এম গুলো তো কাটাকাটি চলে গেল, তো ওমেগা স্কোয়ার আর স্কোয়ার জায়গায় আমরা এখন লিখতে পারবো কি ভিএস, মানে ভিএস স্কোয়ার। এখান থেকে যদি তুমি ভিএস এর মান বের করো, স্ফিয়ারের জন্য তুমি পাবা কত, স্ফিয়ারের জন্য তুমি আসো পাবা হচ্ছে রুট ওভার 10/7 জিএইচ। তো এখানে ক্লিয়ারলি তোমরা দেখতেই পাচ্ছ যে ভিএস এর মান হচ্ছে সবচেয়ে বড়, এখানে ভিএস এর মানটা হচ্ছে সবচেয়ে বড়, তার থেকে ছোট হচ্ছে কি ভিসি, মানে সিলিন্ডারে যেটা ছিল, তার থেকে ছোট হচ্ছে কি ভিআর, মানে রিং যেটা ছিল। তো যার বেগ সবচেয়ে বেশি সে আগে ভূমিতে পৌঁছাবে, আগে ভূমিতে পৌঁছাবে। তার মানে আমাদের এখানে আগে ভূমিতে পৌঁছাবে কে, আগে ভূমিতে পৌঁছাবে হচ্ছে
গোলক। ঠিক আছে, এবার আসি সামনের দিকে আগাই আমরা। এবার হচ্ছে আমরা সামনের দিকে আগাই। তো এখানে সামনের দিকে আগানোর আগে অনেকে বলতেছে ভাই এটা কেমনে আসলো, এটা দেখায় দেন। এই যে আমরা যেটা বলতে চাচ্ছিলাম একটু ভালো মতো খেয়াল করো, এ বিন্দুতে শক্তির পরিমাণ বি বিন্দুতে শক্তির পরিমাণের সমান। এ বিন্দুতে সম্পূর্ণ শক্তি বিভব শক্তি, বি বিন্দুতে শক্তি কে কে থাকবে, গতি শক্তি থাকবে, সম্পূর্ণ শক্তি গতি শক্তি হবে। কিন্তু যেহেতু গড়িয়ে গড়িয়ে পড়তেছে তার মানে ঘুরতেছে, তো যেহেতু ঘুরতেছে তার মানে অবশ্যই এখানে রৈখিক গতিশক্তিও থাকবে, কৌণিক গতিশক্তিও থাকবে। তো এভাবে হচ্ছে আমরা অঙ্কটা করে ফেলতে পারি। ঠিক আছে, তো একটু বড় অঙ্ক, সমস্যা নেই, পারা যাবে পরীক্ষার সময়। তো এবার দেখি কৌণিক ভরবেগ আমাদের বের করতে বলেছে এখানে, পি কৌণিক ভরবেগ বের করতে বলেছে। কৌণিক ভরবেগ হচ্ছে কি, এল, এল বের করতে বলেছে। এল এর আরেকটি সূত্র আছে, এটা হচ্ছে আর ক্রস পি। ঠিক আছে, তো এই সূত্রটা খুবই ইজি। কিরকম, আর দেওয়া আছে, পি মানে কি রৈখিক ভরবেগ, পি সমান সমান কি এম ভি। এই যে ভি বা কণার বেগ দেওয়া আছে, এই যে বেগ দেওয়া আছে, বেগ কত দেওয়া আছে, এম দেওয়া আছে হচ্ছে আমাদের 3 কেজি, বেগ দেওয়া আছে এরকম। ঠিক আছে, তো আর এবং পি কে যদি তুমি আবার ক্রস গুণফল করো তাহলে হচ্ছে তুমি আসলে এল পেয়ে যাবা। খুবই সহজ একটি অঙ্ক, আমি একটু ভ্যালুগুলো বসিয়ে দিই। আর এর হচ্ছে কত 110, পি এর জন্য হচ্ছে কত 6 - 3। এটা করলেই তুমি হচ্ছে এল পেয়ে যাবা। ঠিক আছে, এটা করে নিও বাসায়, কত আসে দেখো। আচ্ছা, এবার হচ্ছে আমি পরের অঙ্কে চলে যাই, এটা খুবই সহজ একটি অঙ্ক ছিল। আচ্ছা, আলামিন বলতেছে যে ভাইয়া তাড়াতাড়ি শেষ করেন, বোরিং লাগতেছে। আচ্ছা ভাইয়া, আমরা তো এখানে ফিজিক্স ক্লাস করতেছি, তো তোমরা আলামিন ভাইয়া তুমি একটু আমাকে জানায় দাও চ্যাট বক্সে যে আমরা ফিজিক্সের পাশাপাশি তোমার বোরিংনেস কমানোর জন্য আর কি কি চিত্ত বিনোদনের ব্যবস্থা রাখতে পারি, তো চ্যাট বক্সে কাইন্ডলি জানায় দাও। আচ্ছা, এবার হচ্ছে আমরা চলে যাই আমাদের পরের কনসেপ্টে চলে যাই, যে কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র। কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র মানে হচ্ছে যে এল সমান সমান আই ওমেগা। ঠিক আছে, কিরকম ব্যাপারটা, এরকম যে খেয়াল করো, এখন শুরুতে কৌণিক ভরবেগ ছিল L1, পরবর্তীতে কৌণিক ভরবেগ ছিল L2। তো এখান থেকে আমরা কি করতে পারি, L1 সমান সমান লিখতে পারি হচ্ছে I1 ওমেগা 1, L2 সমান সমান লিখতে পারি I2 ওমেগা 2। ঠিক আছে, বা আই সমান সমান কি ছিল, কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র, অর্থাৎ সংঘর্ষের আগের কৌণিক ভরবেগ যা থাকবে, আগে সংঘর্ষের আগে, সংঘর্ষের পরে কৌণিক ভরবেগ কি থাকবে, সেম থাকবে। ঠিক আছে, সংঘর্ষের পরে কৌণিক ভরবেগ কি থাকবে, সেমই থাকবে। তো এবার দেখো আই সমান সমান সূত্র কি শিখেছিলাম, এম আর স্কোয়ার। তো I1 সমান সমান লিখতে পারবো কি M1 R1 স্কোয়ার ওমেগা 1, I2 সমান সমান লিখতে পারবো কি M2 আর M2 না, শুধু M হবে, M R2 স্কোয়ার ওমেগা 2। প্রশ্ন হচ্ছে ভাইয়া যে এই M কেন রাখলাম, M1 M2 কেন করলাম না, কারণটা হচ্ছে বস্তুর ভর তো চেঞ্জ হবে না, এই জন্য হচ্ছে দুই পাশে M কি সমান। তো এখান থেকে আমরা লিখতে পারি ওমেগা 1 R1 স্কোয়ার ইকুয়ালস ওমেগা 2 R2 স্কোয়ার। এই ফর্মুলাটা হচ্ছে লিখে দিতে পারি। ঠিক আছে, এবার চলো এই ফর্মুলা ইউজ করে একটা অঙ্ক করি, যে আমাদের কোন একটি বিন্দু বস্তুকে কোন অক্ষের সাপেক্ষে 20 সেন্টিমিটার বৃত্তাকার পথে 5 রেভলিউশন পার সেকেন্ড কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। বৃত্তাকার পথের ভ্যালু কত, R1 হচ্ছে 20 সেন্টিমিটার, কত কৌণিক বেগে ঘোরানো হচ্ছে, ওমেগা 1 সমান সমান 5 রেভলিউশন পার সেকেন্ড কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। এবার ব্যাসার্ধ কমিয়ে 10 সেন্টিমিটার করলাম, অর্থাৎ R2 এর মান কত হয়ে গেল 10 সেন্টিমিটার। এখান থেকে নতুন কৌণিক বেগ ওমেগা 2 কত হবে বের করতে হবে। তো সূত্র কি,
ওমেগা 1 r1 স্কোয়ার ইকুয়ালস ওমেগা 2 r2 স্কোয়ার। তো দেখো ওমেগা 1 জানো, r1 জানো, r2 জানো, এখান থেকে ওমেগা 2 এর মান তুমি বের করতে পারবা। ঠিক আছে, তো একটি অঙ্ক শেষ। এবার হচ্ছে আমরা চলে যাব পরের অঙ্কে চলে যাব। এটা খুবই সহজ।